আচ্ছা, এই পর্যায়ে আমরা হচ্ছে ৬৫ নম্বর রুলসে চলে আসছি। তো ৬৫ নম্বর রুলসের ভিতরে যেটা আছে সহজ কথায় সেটা হচ্ছে মানে ভার্ব। তো একটা ভার্ব ফর্মেশন হবে। মানে সহজ কথায় পরীক্ষার সময় এভাবে কোয়েশ্চেন আসে যে, ডেঞ্জারের ভার্ব ফর্ম কি? ঠিক আছে? পাওয়ারের ভার্ব ফর্ম কি? এভাবে কোয়েশ্চেন হয়। তো এইগুলো আসলে মানে ওভারঅল মুখস্থ করার বিষয় না। বারবার পড়তে থাকলে এমনিই মনে থাকে। দেখা যাচ্ছে এই বিভিন্ন চাকরি পরীক্ষা বা বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় এগুলো কিন্তু আসছে এই কোয়েশ্চেনগুলা। ঠিক আছে? তো ডেঞ্জারের ক্ষেত্রে আমরা এন যোগ করতেছি। এন ডেঞ্জার। ডেঞ্জারের ক্ষেত্রে এন ডেঞ্জার। পাওয়ারের ক্ষেত্রে আবার এম পাওয়ার। পাওয়ারের ক্ষেত্রে এম পাওয়ার। নির্দিষ্ট কোনো রুলস নেই। বারবার এটা পড়তে থাকলে এমনি মনে থাকে। ঠিক আছে? এন ডেঞ্জার, এম পাওয়ার। দেন হচ্ছে রিনিউ। নিউ এর ক্ষেত্রে আমরা বলতেছি নিউ এর ভার্ব ফর্ম কি হবে? রিনিউ। বি, বি বসাচ্ছি লিটল এর আগে। তাহলে হচ্ছে ছোট করা এরকম বোঝাচ্ছে। তাহলে লিটল এর ভার্ব ফর্ম হচ্ছে বি লিটল। লিটল, বি লিটল। একইভাবে ফ্রেন্ড এর ক্ষেত্রে বি ফ্রেন্ড। ফ্রেন্ড এর ক্ষেত্রে বি ফ্রেন্ড। একইভাবে দেখা যাচ্ছে ফেম। তাহলে সেক্ষেত্রে আমরা মনে রাখতেছি ডিফেম। ঠিক আছে? ফেম সেক্ষেত্রে আসতেছে হলো ডিফেম। তারপরে দেখা যাচ্ছে যে গ্রেস, গ্রেসের ক্ষেত্রে আমরা ডিস বসাচ্ছি ডিসগ্রেস, ডিসগ্রেস এবং অ্যাবল এর ক্ষেত্রে এনাবল। এগুলো বারবার পড়তে থাকলে আসলে এগুলোই গুরুত্বপূর্ণ। বারবার এগুলোই আসে। যে আমরা বললাম এনাবল, ডিসগ্রেস, ডিফেম, হ্যাঁ? তারপরে হচ্ছে বি ফ্রেন্ড, বি লিটল, রিনিউ, এম্পাওয়ার অ্যান্ড হচ্ছে এনডেঞ্জার। এরপরে সাথে এটা তো আমরা সামনের প্রিফিক্স যোগ করলাম। কিন্তু দেখা যাচ্ছে আমরা কিছু সাফিক্স যুক্ত করতাম যদি, সেক্ষেত্রেও কিছু ভার্ব ফর্ম তৈরি হতো। যেমন স্যাটিসফ্যাকশন এটার ক্ষেত্রে ভার্ব ফর্ম কি হবে? স্যাটিসফাই। অ্যান্ড ফলস, ফলসের ক্ষেত্রে ফলসিফাই। দেখো ২ টাতে আমরা ফাই ইউজ করলাম। হার্ট এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি হার্টেন। শর্ট এর ক্ষেত্রে যেমন শর্টেন এরকমও হইতে পারে, হ্যাঁ? এই শর্ট এর ক্ষেত্রে শর্টেন এরকম আছে। দেন হচ্ছে লেজ, লেজের ক্ষেত্রে লেজেন, লেজেন কমাচ্ছে। অ্যাডভাইস, খেয়াল করে দেখো খুবই গুরুত্বপূর্ণ কথা। অ্যাডভাইস যখন সি আছে এটা 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 হলো নাউন, কিন্তু অ্যাডভাইস এসি দিচ্ছি তখন কিন্তু হচ্ছে এটা ভার্ব হয়ে যাচ্ছে। তারপরে আসছে ইকোনমি, দ্যাট ইজ আমরা বলতে পারি ইকোনোমাইজ, ইকোনোমাইজ, ইকোনোমাইজ। কমিউনিকেশন এর ক্ষেত্রে হবে কমিউনিকেট, কমিউনিকেশন, কমিউনিকেট। এছাড়া হবে গ্লোবাল, গ্লোবালাইজ, পপুলার, পপুলারাইজ, বিউটির ক্ষেত্রে বিউটিফাই, নেসেসারির ক্ষেত্রে হচ্ছে নেসেসিয়েট অ্যান্ড দেন হচ্ছে কনভার্সের ক্ষেত্রে হচ্ছে কনভার্স। এসি যোগ করতেছে আর এখানে কিন্তু আরই সি ছিল। তো এটা কিন্তু আগে একটা বললাম যে অ্যাডভাইসের ক্ষেত্রে যদি সি থাকতেছে এসি হলো ভার্ব, এখানেও তাই সি ছিল এখানে এসি ব্যবহার করতেছে। দেন হচ্ছে এক্সাম্পল, এক্সাম্পলের ক্ষেত্রে ভার্ব ফর্ম হলো এক্সাম্পলিফাই, এক্সাম্পলিফাই। তাহলে এই কথাটা একদম সহজ, আমরা যেটা মনে রাখতে পারি। এরপরের রুলসটার ক্ষেত্রে আছে সেটা হচ্ছে কগনেট ভার্ব। এটাও একটা সহজ জিনিস। সহজ কথা হচ্ছে ভার্বের অবজেক্ট এবং ভার্ব একই মূল থেকে আসবে। ভার্বের অবজেক্ট এবং ভার্বটা একই মূল থেকে আসবে। এটা উদাহরণ দিলে বেশি বোঝা যাবে। দ্যাট ইজ হলো আই স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। তাহলে এ সাউন্ড স্লিপ একটা অবজেক্ট, নাউন। ঠিক আছে? তাহলে এটা এখানে স্লিপ ব্যবহার করতেছে আবার তারই ভার্ব ফর্ম দেখো স্লেপ্ট এখানে ব্যবহার করতেছে। এখানে দেখা যাচ্ছে হি র্যান এ রেস। র্যান আবার সাথে রেস। এরকমভাবে অনেকগুলো উদাহরণ আছে। এরকম যদি থাকে তাহলে এটাকে বলে কগনেট ভার্ব। এখানে জেনারেলি হচ্ছে ওই যে র্যান এর নিচে দাগ দিয়ে পরীক্ষার সময় কোয়েশ্চেন আসে এরকম। স্লিপটা নিচে দাগ দিল। দিয়ে বলল যে হচ্ছে এটা কোন ধরনের ভার্ব? তখন অপশনে যদি কগনেট ভার্ব থাকে তাহলে ওইটাই অ্যান্সার। এরকমভাবে। যেমন সে দারুণ যুদ্ধ করছিল যে হি ফাউট এ গুড ফাইট। ঠিক আছে? শি ড্রিমড এ স্ট্রেঞ্জ ড্রিম, এ স্ট্রেঞ্জ ড্রিম। তারপরে ধীরা স্যাং এ সুইট সং। দ্যাট ইজ শাইলা লাভড, হ্যাঁ? এ হার্টি লাভ। দে জোরিনা ক্রাইড এ বিটার ক্রাই। অ্যান্ড হোয়াট এ বিটার ক্রাই মিস্টার জোরিনা ক্রাইড। তাহলে এই যে কথাগুলো বললাম যে যেখানে ভার্ব এবং অবজেক্ট একই মূল থেকে যদি আসে মানে একইভাবে থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে যে কগনেট ভার্ব। দেন চলে আসি আমরা বিসাইড আর বিসাইডস। বিসাইড দিয়ে কিন্তু পাশে বোঝাচ্ছি, কিন্তু বিসাইডস দিয়ে আমরা ছাড়া বা ব্যতীতও বোঝাই। এইটা একটু উদাহরণ দেখলে মনে রাখতে পারবো। দ্যাট ইজ হচ্ছে সিট বিসাইড মি, এটা বোঝা যাচ্ছে যে পাশে। দা, হ্যাঁ, দেয়ার ইজ এ ট্রি বিসাইডস দ্য রিভার। তাহলে এখানেও কিন্তু পাশে বোঝাচ্ছে। কিন্তু আমরা যদি বলতাম যে তুমি ছাড়া তাকে সাহায্য করার কেউ কিছু নেই, তাহলে হি হ্যাজ নান টু হেল্প হিম, হি হ্যাজ নান টু হেল্প হিম বিসাইডস ইউ, হি হ্যাজ নান টু হেল্প হিম বিসাইডস ইউ। দেন হচ্ছে সে বাংলা ছাড়া ইংরেজিও জানে, হি নোজ ইংলিশ বিসাইডস বেঙ্গলি। তাহলে এইগুলো হলো ছাড়া বা ব্যতীত, এগুলো আমরা ব্যবহার করলাম। এছাড়া আরো একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমরা অলরেডি বলছি এর আগের ভিডিওগুলোতে, যে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। মানে যার, সহজ কথায় যার হলো ভার্বের অবজেক্ট থাকবে সেটা হলো ট্রানজিটিভ, যে ভার্বের অবজেক্ট থাকবে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ।
তো ভার্বের অবজেক্ট থাকলে অ্যাকচুয়ালি আমরা আরো একটা শর্টকাট ভার্সন মনে রাখতে পারি যে তাকে কিন্তু নর্মাল উপায়ে ভয়েস চেঞ্জ করা যায়। তাহলে অ্যাকচুয়ালি যেগুলোর নর্মাল উপায়ে ভয়েস চেঞ্জ করা যায় সবগুলো হলো ট্রানজিটিভ, নর্মাল যেগুলো উপায়ে ভয়েস চেঞ্জ করা যায় না, ভয়েস চেঞ্জ করা যায় না সেগুলোর ক্ষেত্রে হচ্ছে ইনট্রানজিটিভ। এটা এভাবে মনে রাখতে পারি। যেমন আমি যদি বলতাম যে আই গো টু স্কুল, এটা কিন্তু কোনো সময় মানে নর্মাল গতানুগতিক উপায়ে কিন্তু আই গো টু স্কুল জিনিসটা সহজ হতে পারে, কিন্তু এই যে গো এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। তো এই ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে দেখা যাবে যে এটা কিন্তু কোনো করবে না, দ্যাট ইজ হচ্ছে এখানে তোমার হলো ভয়েস চেঞ্জ গঠন করা যাবে না। এবং এটা একটা কথা, এবং এখানে আমাদের গুরুত্বপূর্ণ যে কথা, ট্রানজিটিভ ভার্বে জেনারেলি অবজেক্ট থাকবে, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বে সেটা হলো অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, মানে জিনিসটার ভিতরে কোনো অবজেক্ট থাকবে না, পড়লেই এমনি বোঝা যায়। যেমন খেয়াল করে দেখো, দ্য টিচার বিটস হিম, তাহলে কাকে মারতেছে, তাহলে এখানে একটা অবজেক্ট আছে। হি হ্যাজ ব্রোকেন দা গ্লাস, তাহলে ব্রোক করতেছে কি, গ্লাস, সেটা আছে। শি উইল গিভ মি মি এ পেন, তাহলে গিভ মি, গিভটা আছে। দ্যাট ইজ এইগুলো সব হলো ট্রানজিটিভ। কিন্তু ইনট্রানজিটিভের ক্ষেত্রে খেয়াল করে দেখো, ফাদার অ্যারাইভড অ্যাট হোম লাস্ট নাইট, দেন হচ্ছে এখানে অ্যারাইভড অ্যাট হোম যে বললাম, এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই, মানে কোনো একটা নাউন ফর্মে নাই। এই যে অ্যাট হোম, লাস্ট নাইট, এগুলো সব অ্যাডভার্ব। তাহলে ইওর হেলথ উইল ব্রেক ডাউন, দেখো ব্রেক ডাউন, তারপরে কিন্তু কি কিছু নাই, তাহলে এটা জানতে হবে। দেন হচ্ছে হি হি হু ক্যান্ট আর্ন, দ্যাট ইজ হচ্ছে ক্যান্ট গিভ, তাহলে এইখানে যেটা বললাম, তাহলে এই যে জিনিসগুলো এখানে যেটা পড়লাম, অর্থাৎ অ্যারাইভ, ব্রেক ডাউন, গিভ, এগুলো কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। একই জিনিস আরো কতগুলো কথা লেখা আছে, যে রিং দ্য বেল, তাহলে রিং করতে হবে কি, বেল, এটা তাহলে অবজেক্ট। হি স্পোক দ্য ট্রুথ, এটাও একটা অবজেক্ট পাইলাম। দ্য ড্রাইভার স্টপড দ্য ট্রেন, এটাও একটা অবজেক্ট পাইলাম। দ্য হর্স নকড দ্য ম্যান, এটাও একটা অবজেক্ট পাইলাম, অবজেক্ট। ঠিক আছে, মানে নাউন হবে জিনিসটা, ভার্বের ফর্মে মানে কোন একটা অবজেক্ট থাকবে, এটাই। আই ফিল সিভিয়ার পেইন ইন মাই হেড, একটা বিষয় গেল। কিন্তু আমরা যদি ইনট্রানজিটিভলি ব্যবহার করি, এই যে বেল এখানে ট্রানজিটিভ ব্যবহার করছে, এখানে ইনট্রানজিটিভ রূপে ব্যবহার করলে দ্য বেল র্যাং লাউডলি, দ্য ব্রেন র্যাং লাউডলি, দেখা যাচ্ছে এখানে হি স্পোকস দ্য ট্রুথ বলেছে, আমরা বলতাম হি স্পোক, হ্যাঁ, লাফটি, লাফটি, এভাবে জিনিসটা পড়তে পারতাম। দেন হচ্ছে এখানে দ্য ড্রাইভার স্টপড দ্য ট্রেন, তারপরে এখানে দ্য ট্রেনটা না দিয়ে আমরা বলতাম দ্য ট্রেন স্টপড সাডেনলি। দেন হচ্ছে দ্য হর্স কিকড দ্য ম্যান, তাহলে এখানে দ্য হর্স নেভার কিকস, এই যে কথাগুলো বললাম এখানে কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে চলে আসি, যেটি হচ্ছে দ্য ড্রাইভার স্টপড দ্য ট্রেন, এখানে আমরা বললাম দ্য ট্রেন স্টপড, দ্য ট্রেন স্টপড সাডেনলি। দেন দ্য হর্স কিকড দ্য ম্যান, দ্য হর্স এখানে দেন বলছি নেভার কিকস। দেন হচ্ছে আই ফিল সিভিয়ার পেইন ইন মাই হেড, তাহলে হাউ ডু ইউ ফিল, এখানে যে ফিলটা বোঝাচ্ছে তার সাথে এগুলোতে কিন্তু অবজেক্ট নেই, আর যেগুলোতে অবজেক্ট থাকবে না সেগুলো হচ্ছে ইনট্রানজিটিভ। একইভাবে আরও কতগুলো উদাহরণ আছে, এগুলো উদাহরণ পড়তে পড়তে আসলে আরও বেশি ক্লিয়ার হয় বিষয়গুলো। দ্যাট ইজ ঘোড়াটি হাঁটে, দ্য হর্স ওয়াক্স, হ্যাঁ, সে ঘোড়াটিকে হাঁটে নিয়ে যায়, তাহলে হি ওয়াক্স দ্য হর্স। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে ওয়াক্স দিয়ে দ্য হর্স, এটা একটা অবজেক্ট ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ নাউন থাকতেছে এখানে, কিন্তু এখানে কিন্তু কোনো কিছু থাকতেছে না এমন। তারপরে দ্য গার্ল র্যান ডাউন দ্য স্ট্রিট, র্যান ডাউন দ্য স্ট্রিট, ঠিক আছে, র্যান ডাউন দ্য স্ট্রিট, তাহলে দ্য গার্ল র্যান এ নিডিল, র্যান এ নিডিল, তাহলে র্যান এ নিডিল ইনটু হিজ ফিঙ্গার, তাহলে এখানে র্যান এ নিডিল, এই যে এটা একটা অবজেক্ট হয়ে গেল। তারপরে বার্ডস ফ্লাই, আর এখান থেকে দ্য বয়েস ফ্লাই দেয়ার কাইটস, তাহলে ফ্লাই দেয়ার কাইটস, উড়াচ্ছে কি, ঘুড়িগুলো উড়াচ্ছে, তাহলে এগুলো হলো ট্রানজিটিভ, এভাবে আছে। এছাড়া আমরা আরও তারপরে রুলসগুলোতে চলে আসি, দ্যাট ইজ হচ্ছে মেনি এবং হচ্ছে মেনি এ, এটা কখন আমরা ব্যবহার করি অ্যাকচুয়ালি। তো মেনি এ এটা যদি ব্যবহার করি তাহলে পরের নাউনটা সিঙ্গুলার হয়, এটাই আমাদের নজরদারিতে রাখতে হবে। কিন্তু মেনি ব্যবহার করলে সেখানে প্লুরাল ব্যবহার করতে হবে। যেমন মেনি এ স্টুডেন্ট, খেয়াল করে দেখছো, তারপর কিন্তু ইজ দেয়া আছে, মেনি এ স্টুডেন্ট, তারপরে কি আছে, দ্যাট ইজ হলো মেনি এ ম্যান হ্যাজ ট্রাইড, লিখছি আমরা, তারপরে লিখছি কি মেনি বয়েস লিখছি, কিন্তু তখন আবার প্লুরাল হচ্ছে। এই সিম্পল কথাটা মনে রাখতে হবে। তো এরপরে আমরা চলে আসি যে 17 নম্বরে, দ্যাট ইজ হচ্ছে সাম টাইম এভাবে আলাদা থাকলে, আর সাম টাইমস কখন এইভাবে, কখন কোনটা আমরা ব্যবহার করব। ফার্স্টে আসি, সাম টাইম যখন ব্যবহার করবো এটা আসলে অনির্দিষ্ট সময়, এরকম একটা কথা বুঝবে যে হি ওয়াজ সাম টাইম টিচার অফ দিস কলেজ, যে সে অনির্দিষ্ট কাল কোনো একটা সময় যাবত বা অনির্দিষ্ট সময় যাবত এখানকার টিচার ছিল, এরকম একটা কথা বলতে পারতাম। দ্যাট ইজ, এরপরে আমরা যদি সাম টাইম এভাবে আলাদা আলাদা করবো, যখন কিছু সময়ের জন্য, কিছু সময় বোঝাচ্ছে, যে হি বিকাম এ টিচার ফর সাম টাইম, ওই যে সাম টাইম আলাদা করে ফেললে। আর জিনিসটা হলো সামটাইমস মানে মাঝে মাঝে, তো
ঠিক আছে? তাহলে সামটাইমস হি কেম হিয়ার, তাহলে মাঝে মাঝে বোঝাচ্ছে এক জায়গায়, এক সময় বোঝাচ্ছে কিছু সময়ের জন্য, তখন সাম টাইম আলাদা করে লিখবো। আর অনির্দিষ্ট সময়ের জন্য দ্যাট ইজ হচ্ছে আমরা সাম টাইম একসাথে লিখতেছি। এরপর চলে আসতেছে কাইন্ড অফ বুক আর হচ্ছে কাইন্ডস অফ বুক। এখানে সহজ কথা, এখানে কখন আমরা মানে দ্যাট ইজ হচ্ছে কাইন্ডস এর সাথে কাইন্ডস এস যোগ করতেছি সহজ কথায়। ঠিক আছে? তো এখানে খেয়াল করে দেখো যে মানে কাইন্ড অফ বুক আর হচ্ছে কাইন্ডস অফ বুকস, খেয়াল করে দেখছো যে কাইন্ডস অফ বুকস, তাহলে হি নিডস সাম টাইপস অফ বুকস, সাম টাইপস অফ বুকস, তারপরে হচ্ছে দ্যাট ইজ হচ্ছে হি নিড এ টাইপ অফ বুক। তাহলে এখানে যে কতগুলো বোঝাচ্ছি টাইপ, সাম টাইপস অফ বুকস, কিন্তু এগুলোর ক্ষেত্রে বলতেছে হি নিড এ টাইপ, এখানে কিন্তু টাইপ বসাচ্ছে আর এখানে হলো বুক। তাহলে এখানে খেয়াল করে দেখো দিস কাইন্ড অফ বুকস, তাহলে এখানে কিন্তু কি একবার এস আছে, এখানে কিন্তু নাই, তাহলে এখানে কিন্তু হয় এখানে এস দিতে হবে, না হলে এখানে একটা এস দিতে হবে, এভাবে একটা চেঞ্জ করতে হবে, দুইটা একরকম থাকতে হবে। ঠিক আছে? মানে যদি এখানে কাইন্ডস লিখি এখানে বুকস লিখতে হবে। সহজ কথা হলো এটা, যে কাইন্ডস অফ বুকস দুইখানে হবে অথবা কাইন্ড অফ বুক, যে কোনো এক প্রকার আমাদের বানাইতে হবে। ঘড়ির সময়ের ক্ষেত্রে 12 নম্বর জিনিসটাতে যদি চলে আসি, ঘড়ির সময় বোঝাইতে যে নির্দিষ্ট কোনো ফিক্সড সময় বোঝাইতে আমাদের কিন্তু অ্যাড বসাইতে হবে। ফিক্সড সময় বোঝাইতে অ্যাড বসাইতে হবে, যে হি কেম হিয়ার অ্যাট 5 PM, যে নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। ঠিক আছে? কিন্তু যদি মানে যদি বলি যে আপনার ঘড়িতে কয়টা বাজে, এরকম একটা কথা, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়ার্ডস, তাহলে এখানে দ্বারা বা অনুসারে এটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে বাই বোঝাবো তখন, হ্যাঁ, যে বাই ইউর ওয়ার্ডস। এছাড়াও যদি মানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এইটা, যে আমার মনে করতেছি যে এখন 10টা বাজে, কিন্তু 10টা বাজতে 15 মিনিট বাকি। 10টা বাজতে যদি 15 মিনিট বাকি থাকে তখন আমরা কিভাবে বলবো? যে নাও ইট ইজ কোয়ার্টার টু 10, বোঝা গেল কথাটা? টু, এখানে কোয়ার্টার টু, কোয়ার্টার বললে আসলে তা প্রত্যেকটা আমরা যে সম্পূর্ণটা যদি ঘড়িটারে 4টা ভাগে ভাগ করি মিনিটের কাঁটার হিসাবে, তাহলে এখানে 15, 15, 15, 15, সো 4 15 60, বিষয়টা অনেকটা এরকম। তো এইটাই কিন্তু এভাবে ভাগ করে নেয়া, যে হচ্ছে 10টা বাজতে 15 মিনিট বাকি, এটা বোঝাইতে গেলে আমরা টু ইউজ করতেছি, মানে কোনো জিনিস যদি বাকি থাকে তখন আমরা টু ইউজ করতেছি। ঠিক আছে? তো আমরা এভাবে বলতে পারতাম, মনে করো এখন যদি 20 মিনিট বাকি থাকে, তাহলে নাও ইট ইজ 20 মিনিটস টু 10। ঠিক আছে? 10 PM বা 10 AM এরকম কথাটা বলে দিব, যে আমরা টু ইউজ করতেছি। কিন্তু যদি হচ্ছে মানে এখানে দেখা যাচ্ছে যে এখন 10টা বাজতে 10 মিনিট বাদ, তাহলে এই যে যেটা বললাম যে 10 to 10 এভাবে বললাম, ওই যে কেবলই বললাম না 20 মিনিটস বা 20 to 10, এরকমভাবে কথাটা বলা যায়। আর এই 15 মিনিটের হিসাবটা এই যে কোয়ার্টার হিসাব করছে এখানে, কোয়ার্টার। আর এখানে আরেকটা দিয়েছে সেটা হচ্ছে বেশি, মনে করো সময় যদি বেশি হয়ে যায় তখন তো আমরা কি ব্যবহার করব? পাস্ট। ঠিক আছে? পাস্ট। তো জিনিসটা হচ্ছে এখানে ব্যবহার করব পাস্ট। তাহলে এই যে 15 মিনিটের জন্য নাও ইট ইজ কোয়ার্টার পাস্ট 10, মানে 10টা বেজে 15 মিনিট। ঠিক আছে? এখানে 10টার বেশি মানে 15 মিনিট বেশি আছে। তাহলে এখানে পাস্ট ইউজ করবে, এটাই জাস্ট মনে রাখতে হবে। আর এখানে তোমার হচ্ছে আগেরটাতে টু ইউজ করতেছে। তো এখানে যদি মনে করো শুধু 15 না থাকে তখন তো কোয়ার্টার না ব্যবহার করতে অন্য টাইম থাকে, তখন আমরা এই যে এইভাবে 10 মিনিট যদি বাকি, যে 10টা 10 বাজে, মানে অ্যাকচুয়ালি 10 মিনিট, 10টার পরে এখনো 10 মিনিট এক্সট্রা হয়েছে, তাহলে এখানে 10 বলুক 15 বলুক, তখন 15 পাস্ট 10 এভাবে ব্যবহার করবো, মানে পাস্ট ইউজ করতে হবে, এখানে পাস্ট ইউজ করতে হবে। এই হলো ঘড়ির সময়, দ্যাট ইজ আমরা কখন পাস্ট ব্যবহার করবো, কখন টু ব্যবহার করবো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের জানতে হবে আসলে।